আমার নিজের বেতনের টাকা দিয়ে ছোট বোনকে একটা নতুন মোবাইল কিনে দিয়েছিলাম। আর সেই কারণে আমার স্বামী সংসারের খরচ বন্ধ করে দিয়ে বলেছিল, এত যখন মানুষের পেছনে টাকা উড়াতে পারো, তাহলে এই মাসের সংসারও সেই টাকা দিয়ে চালাও। ওর ধারণা ছিল আমি নিশ্চয়ই তর্ক করব, কান্নাকাটি করব, কিংবা নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইব। কিন্তু আমি কিছুই করিনি, একদম চুপ ছিলাম। আর ঠিক পরের দিনে আমি এমন একটা কাজ করলাম যেটা ও জীবনেও কল্পনা করেনি। আমার বাবা মা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, ননদ, দুই পরিবারের সবাইকে একসাথে দুপুরে খাবারের দাওয়াত দিলাম। আর খাওয়া দাওয়া শেষে আমি যখন একটা বড় ট্রে হাতে নিয়ে সবার সামনে এসে দাঁড়ালাম, তখন সেই ট্রেতে ছিল এমন একটা জিনিস যা মুহূর্তের মধ্যে ওর সমস্ত অহংকার ভেঙে চুরমার করে দিল। ঘটনাটা আসলে একটা মোবাইল ফোনকে ঘিরে নয়, সবকিছু শুরু আজ থেকে প্রায় 40 দিন আগে। আমি তখন মাত্র ছেলে সন্তান জন্ম দিয়েছি। আমার ছেলে মাহিরকে নিয়ে বাবার বাড়িতে ছিলাম। যে নারী সন্তান জন্ম দিয়েছে সেই জানে সেই সময়টা কতটা কঠিন। নিজের শরীরটাকে যেন নিজের মনে হয় না, কোমর সোজা করে দাঁড়ানো যায় না, সারাক্ষণ ব্যথা, দুর্বলতা, মাথা ঘুরা, তার উপর সারা রাত জেগে ছোট শিশুর কান্না সামলানো। সেই কঠিন সময়টা আমার পৃথিবী যেন কেউ নিজের কাঁধে তুলে নিয়েছিল। সে হলো আমার ছোট বোন মেহেরিন। ও নিজের পড়াশোনা, বন্ধু বান্ধব, নিজের জীবন সবকিছু একপাশে সরিয়ে রেখে আমার পাশে এসে দাঁড়িয়েছিল। রাতের পর রাত নিজে না ঘুমিয়ে মাহিরকে কুলে নিয়ে বসে থাকতো, শুধু যেন আমি একটু চোখ বন্ধ করে বিশ্রাম নিতে পারি। আমার জন্য গরম দুধ বানাতো, রান্না করতো, ওষুধ খাওয়াতো, বাচ্চার কাপড় ধুয়ে দিত। আমি যখন অকারণে মন খারাপ করে বসে থাকতাম, তখন ও পাশে বসে গল্প করে আমাকে হাসানোর চেষ্টা করত। একবারও মুখ ফুটে বলেনি আমি ক্লান্ত। ওর চোখে মুখে ছিল শুধু একটাই কথা, তুমি ভালো থাকলে আমি ভালো আছি। 40 দিন পরে যখন আমি স্বামীর বাড়িতে ফিরে এলাম, তখন বারবার মনে হচ্ছিল এত বড় একটা ঋণ আমি কিভাবে শোধ করব। আমিও চাকরি করি, প্রতি মাসে নিজের একটা বেতন পাই, সংসারের সব দায়িত্ব ঠিকঠাক পালন করার পরও কিছু টাকা হাতে থাকে। অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিলাম। মেহরিনের ফোনটা অনেক পুরনো হয়ে গিয়েছে, মাঝে মাঝে নিজে থেকে বন্ধ হয়ে যেত, স্ক্রিন ভাঙা ছিল, তবুও কখনো কাউকে কিছু বলেনি। আমি ভাবলাম ওকে যদি একটা ভালো ফোন উপহার দিতে পারি, তাহলে হয়তো একটু হলেও খুশি হয়ে যাবে। চুপচাপ গিয়ে ওর খুব পছন্দের একটা নতুন স্মার্টফোন কিনলাম, সুন্দর করে গিফট প্যাকে বানিয়ে কুরিয়ার করে বাসায় পাঠিয়ে দিলাম। ও যখন ফোনটা পেলো আনন্দে কাঁদছিল, আমাকে ফোন করে কখনো হাসছিল, কখনো কাঁদছিল। তারপর খুব স্বাভাবিকভাবে নিজের ফেসবুকে ফোনটার ছবি দিয়ে লিখলো, পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার পৃথিবীর সবচেয়ে প্রিয় আপুর কাছ থেকে, আল্লাহ তোমাকে সবসময় ভালো রাখুক। আমি তখন ঘরে বসে মাহিরের দোলনা দোলাচ্ছিলাম, ভাবছিলাম রাতে নাইম অফিস থেকে ফিরলে সব খুলে বলবো। কিন্তু তার আগেই ঝড় নেমে এলো। হঠাৎ দরজা জোরে খুলে নাইম ভেতরে ঢুকলো, চোখ মুখ রাগে লাল। আমি কিছু বলার আগে ও চিৎকার করে উঠলো, তুমি কি সত্যি তোমার বোনকে এত দামি ফোন কিনে দিয়েছো, তাও আমাকে না জানিয়ে? আমি অবাক হয়ে বললাম, এত রাগের কি আছে? আমি তো তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি জানলে কিভাবে? ও ঠান্ডা বিদ্রুপের হাসি দিয়ে বলল, তোমার বোন তো পুরো ফেসবুকে ডাকডোল পিটিয়ে সবাইকে জানিয়ে দিয়েছে। আগে কাজ করবে, তারপরে এসে আমাকে জানাবে। সংসার থেকে এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও আমার মতামত দরকার মনে হলো না? আমি শান্তভাবে বললাম, এটা আমার নিজের বেতনের টাকা, আর মেহেরিন শুধু আমার বোন না, আমার সবচেয়ে বড় ভরসা। আমাদের ছেলের জন্য 40 দিন নিজের সবকিছু ছেড়েছিল। আমার কথা শেষ হওয়ার আগেই ও হাত তুলে থামিয়ে দিল, এসব নাটক বাদ দাও, ওরা তো তোমার আপন মানুষ, করেছে, ওদের দায়িত্ব ছিল। কিন্তু তোমার যদি এতই টাকা খরচ করার শখ থাকে, তাহলে আমার বোনকে একটা ফোন কিনে দিতে পারতে। ওর ফোনও তো 1 মাস আগে নষ্ট হয়ে গেছে, সেটা কি জানো না? আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। তারপর ধীরে বললাম, তোমার বোনকে আমি কেন ফোন কিনে দেব? তুমি তো ওর ভাই, তুমি কিনে দাও। আমার কথাটা যেন ওর অহংকারে গিয়ে আঘাত করলো। ও সামনে এসে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, আজ মাসের 15 তারিখ, আজ থেকে বাকি 15 দিন সংসারের একটা টাকাও আমি দেব না। চাল ডাল, বাজার, গ্যাস, বিদ্যুৎ, ছেলের সব কিছু খরচ তুমি চালাবে। যেহেতু মানুষের জন্য এত টাকা খরচ করতে পারো, তাহলে নিজের সংসারও চালাতে পারবে। মুহূর্তের মধ্যে বুকের ভেতরটা হাহাকার করে উঠলো। মনে পড়তে লাগলো, বিয়ের পর থেকে নিজের বেতনের একটা বড় অংশ আমি এই সংসারে দিয়েছি, কখনো হিসাব চাইনি, কখনো অভিযোগ করিনি। নিজের শখ আহ্লাদ পর্যন্ত চাপা দিয়েছি, আর সেই মানুষটাই বলছে আমার নিজের উপার্জনের টাকাতে নাকি আমার অধিকার নেই। গলায় একটা দলার মতো জমে গেল, কিন্তু আশ্চর্যজনক ভাবে চোখে এক ফোঁটাও জল এলো না। আমি শুধু শান্ত গলায় বললাম, আচ্ছা তাই হবে। ও হয়তো ভেবেছিল আমি কিছুক্ষণ পর গিয়ে ক্ষমা চাইবো, বলবো ভুল হয়ে গেছে, আর কখনো এমন করব না। কিন্তু ও জানতো না, আমার এই নীরবতার ভেতরে একটা সিদ্ধান্ত জন্ম নিচ্ছিল। পরদিন সকালে নাইম অফিসে যাওয়ার পরে আমি একে একে ফোন করলাম। আমার বাবা মা, ভাই বোন, তারপর শ্বশুর শাশুড়ি, ননদ, কাউকে বাদ দিলাম না। সবাইকে বললাম আমি আর মাহিরকে নিয়ে একটা ছোট্ট দোয়া আর পারিবারিক আয়োজন করছি, দুপুরে সবাইকে আসতেই হবে। সবাই খুশি খুশি হয়ে রাজি হয়ে গেল। তারপর আমি বাজারে গেলাম, যতটুকু সামর্থ্য ছিল মন খুলে বাজার করলাম।
ভালো মাছ মাংস মুরগি শাকসবজি সব কিনলাম। সারাদিন রান্না করে দাঁড়িয়ে একের পর এক রান্না করলাম, ঘর পরিষ্কার করলাম, নিজেও সুন্দর করে তৈরি হলাম। মাহিরকে নতুন জামা পরিয়ে কুলে নিলাম। দুপুরের পর একে একে সবাই আসতে শুরু করলো। কিছুক্ষণ পর নাইম অফিস থেকে ফিরলো। ঘরে ঢুকেই ও অবাক, পুরো বাড়ি অতিথিতে ভরা, ডাইনিং টেবিলে ভরা নানান রকম খাবার। আমাকে আলাদা ডেকে নিচু গলায় বলল, এসব কি? এত মানুষকে কে ডাকতে বলেছে? এত খরচ করলে কিভাবে? আমি মৃদু হেসে বললাম, তুমি তো বলেছো মাসের বাকি খরচ আমার দায়িত্ব, তাই সব চিন্তা আমিই করছি। এখন চলো, সবাই অপেক্ষা করছে। আমরা বাহিরে এলাম। সবাই মিলে খাওয়া শুরু করলো। শ্বশুর শাশুড়ি আমার রান্নার প্রশংসা করতে লাগলো। আমার বাবা মায়ের মুখে আনন্দ, আর নাইম, ওর মুখে তখন শুধু অস্বস্তি। ও বারবার আমার দিকে তাকাচ্ছিল, মনে হচ্ছিল বুঝতে চাইছে আমি আসলে কি করতে চাই। হয়তো ভাবছিল এত আয়োজনের শেষে আমি সবার সামনে ওর কাছে ক্ষমা চাইবো, অথবা ওকে অনুরোধ করব সিদ্ধান্ত বদলাতে। কিন্তু খাওয়া শেষ হলো, সব প্লেট সরিয়ে রাখা হলো। সবাই ভাবছিল এবার হয়তো চা আসবে। নাইমও নিশ্চিত হয়ে বসেছিল। কিন্তু আমি রান্নাঘর থেকে যখন ফিরে এলাম, আমার হাতে ছিল একটা বড় ট্রে। সেখানে চায়ের কাপ ছিল না, ছিল এমন একটা জিনিস যেটা দেখে নাইমের মুখের রং মুহূর্তেই বদলে গেল। আর ঘরে উপস্থিত সবাই এমন ভাবে আমার দিকে তাকিয়ে রইলো যেন কেউ কল্পনাও করতে পারেনি আমি এমন কিছু করতে পারি। আমার হাতে ছিল একটা বড় ট্রে, সেখানে চায়ের কাপ ছিল না, ছিল শুধু কয়েকটা সাদা কাগজ সুন্দর করে গুছিয়ে রাখা। কাগজগুলো উড়ে না যায় বলে তার উপর একটা পানি ভর্তি গ্লাস চাপা দেওয়া ছিল। আমি ট্রেটা দুই হাতে ধরে সবার সামনে গিয়ে দাঁড়ালাম। ঘরের ভেতর মুহূর্তে নীরবতা নেমে এলো। সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন, কারো মুখে কোনো কথা নেই। শাশুড়ি বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। শাশুড়ি তখনও হাসতে হাসতে বলছিলেন, রান্না তো খুব ভালো হয়েছে মা, শুধু তরকারিতে আরেকটু লবণ হলে একদম জমে যেত। আচ্ছা, এবার এক কাপ গরম চা এনে দাও তো। আমি শুধু হালকা করে হাসলাম। সেই হাসিতে আর আগের মতো উষ্ণতা ছিল না। ধীরে ধীরে এগিয়ে এসে মাঝখানে টেবিলের উপর ট্রেটা রাখলাম। ট্রে রাখার শব্দে সবাই চমকে আমার দিকে তাকালো। ননদ সাদিয়া কাগজগুলোর দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, ভাবি এগুলো কি? আমি একটা চেয়ার টেনে বসলাম। তারপর একে একে সবার মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, এগুলো কোনো কাগজ না, এগুলো হিসাব। প্রত্যেকের নামে আলাদা একটা কাগজ আছে। কে কি খেয়েছেন, কতজন এসেছেন, সবকিছুর হিসাব লেখা আছে। আজকের এই আয়োজনের মোট খরচ ভাগ করে দেওয়া হয়েছে। কথাটা শেষ হতে পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। নাইম হঠাৎ দাঁড়িয়ে পড়ল, রাগে ওর মুখ লাল হয়ে গেছে। উঁচু গলায় বলল, নাদিয়া, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব কি শুরু করেছো? আমার পরিবারের সামনে আমাকে অপমান করছো? আমি একটু বিচলিত হলাম না, শান্তভাবে বললাম, অপমান কেন হবে? আমি তো শুধু হিসাব বুঝিয়ে দিচ্ছি। এই আয়োজনটা করার জন্য সামর্থ্য আমার ছিল না, তারপরও সবাইকে ডেকেছি। তাই আজ যার যতটুকু খরচ হয়েছে সেটুকুই ফেরত চাইছি। শাশুড়ি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন, রাগে কাঁপতে কাঁপতে বললেন, এসব কি ধরনের কথা? আমরা ছেলের বাড়িতে এসেছি, সেখানে খাওয়ার হিসাব দিতে হবে? আমি এবার তার চোখের দিকে তাকিয়ে বললাম, ছেলে তো আপনারই, কিন্তু এই সংসারের খরচ এখন আর শুধু আপনার ছেলে বহন করছে না। আপনার ছেলে নিজেই আমাকে বলে দিয়েছে মাসের বাকি অর্ধেক সংসার আমি আমার বেতনের টাকা দিয়ে চালাবো। তাই আজকের এই দাওয়াতের খরচ আমার একার পক্ষে সম্ভব ছিল না। নাইম হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইল। হয়তো ভাবেনি আমি সবার সামনে এসব বলবো। ও দ্রুত আমার হাত ধরে টেনে নিয়ে যেতে চাইলো, দাঁতে দাঁত চেপে বলল, চলো ভেতরে এখনই। আমি সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে নিলাম। দৃঢ় গলায় বললাম, না, আজ আমি কোথাও যাব না। আজ এই কথাগুলো সবার সামনেই হবে। আমি কারো কাছে হাত পাততে চাইনি। আজকের এই আয়োজন করার জন্য অফিসের এক সহকর্মীর কাছ থেকে টাকা ধার করতে হয়েছে, শুধু যেন কেউ বলতে না পারে আমি অতিথি আপ্যায়ন করতে জানি না। কিন্তু তারপরও যদি আমাকে বলা হয় নিজের বেতনের টাকায় কাকে কি উপহার দেব, সেটার অধিকার আমার নেই, তাহলে আজ এই হিসাব সবার জানা দরকার আছে। আমি শ্বশুরের দিকে তাকালাম। তিনি মাথা নিচু করে নিশ্চুপ বসেছিলেন। তারপর ননদের দিকে তাকালাম। বললাম, যার নাম আছে যে কাগজে, দয়া করে সেটা নিজে নিন। যতটুকু খরচ হয়েছে শুধু সেটুকুই দিয়ে দেবেন। আমি ধার করা টাকা ফিরিয়ে দিতে চাই। ননদ সাদিয়া অস্বস্তি নিয়ে ব্যাগটা হাতে তুলে নিল। ধীরে ধীরে বলল, ভাবি, আমার হিসাব কোনটা? আমি টেবিলের উপর রাখা একটা কাগজের দিকে ইশারা করলাম। এই যে তোমাদের পরিবারের হিসাব এই কাগজে লেখা আছে। আমি শুধু ধার করা টাকাটা ফেরত চাই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য।